हेलो बच्चों, हाउ आर यू? সবাই নিশ্চয়ই ভালোই আছো নিশ্চয়ই। তো যাই হোক, আমি আবার আসলাম তোমাদের সেই চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে। আমরা গতকালকে আমরা ওহমের সূত্রের সূত্র কি, তার আগে আমরা দেখেছিলাম ওহমের সূত্র কি, এবং গতকালকে আমরা দেখছিলাম যে ওহমের সূত্রের যে রোধ, রেজিস্ট্যান্স আর সিম্বল কি, এর একক কি, মাত্রা কি, রাশি কি, তারপর হচ্ছে গিয়ে এককগুলোর সম্পর্ক কি, তারপর হচ্ছে গিয়ে রোধাঙ্ক কি, পরিবাহিতাঙ্ক কি, রোধাঙ্কের একক কি, মাত্রা কি, রাশি কি, পরিবাহিতাঙ্কের একক, মাত্রা, রাশি অ্যান্ড এটসেট্রা, সেই সমস্ত বিষয়গুলো আমরা জানছিলাম। আজকে আমরা কোনো সেই রোধ সম্পর্কে আজকেও আমরা জানবো। আমাদের আজকে হয়তো রোধের যে একটা বিষয়টা আমরা আজকে শেষ করব। মানে আজকে মেইন টপিকসটা হচ্ছে গিয়ে দ্য কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রোধের সমবায় সম্পর্কে আলোচনা করব। রোধের দুটি সমবায়, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়, সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন। খুব ইম্পর্টেন্ট, ক্লাস 10 তোমাদের জন্য এই প্রমাণ দুটো খুব ইম্পর্টেন্ট। প্রমাণ পরীক্ষা আসে এবং স্পেশালি তোমাদের এখান থেকে ম্যাথ আছে, বুঝতে পারলে? তো এই প্রমাণ দুটো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ অনেকে বুঝতে পারে না। তো আমি আশা করি আমার এই ভিডিওটি ভালো করে দেখলে তো প্রমাণগুলো হয়তো ভালো করে বুঝতে পারবে। আমরা আজকে দুটো জিনিস মেনলি দেখব, তার সঙ্গে যে ওহমের সূত্রের যে একটা গ্রাফ বা ভি ইজ ইকুয়ালস টু আইআর, যে মূল বিন্দুগামী সরলরেখা, সেটা আমরা দেখব। তো যাই হোক, আমরা প্রথমত সিরিজ স্টার্ট করছি। The combination of resistance রোধের সমবায়। আমরা রোধ কি, রোধের সিম্বল, চিত্র সব কিছু জানি। রোধের চিহ্নটা কীরকম, রোধের চিহ্নটা এরকম, আর চিত্র কীরকম, রোধকে কী চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা নাকি রেজিস্ট্যান্স বা রোধকে নির্দেশ করে, কোনো একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাতি বা তড়িৎ যন্ত্রকে নির্দেশ করে। এটাকে বলা হয় রোধ। এটার নাম হচ্ছে কি তোমার রোধ বা রেজিস্ট্যান্স। তো এইরকম অনেকগুলো রোধকে, রোধের সমবায় কাকে বলে? রোধের সমবায় হচ্ছে গিয়ে অনেকগুলো রোধকে তাদের বিভিন্ন উপায়ে, অনেকগুলো রোধকে বিভিন্ন উপায়ে যুক্ত করে যে জালিকা বা মেশ বা জালিকা তৈরি করা হয়, সেই জালিকাকে বলা হয় কোষের সমবায়। কোষের সমবায় সাধারণত 3 প্রকার। হাউ মেনি টাইপস অফ দ্য কম্বিনেশন অফ কোষ না, আমি এখানে ভুল বলছি, কোষ না, রেজিস্ট্যান্স। আমি কোষটার কথা বারবার আসছে কারণ ক্লাস 12 এটা রয়েছে, কোষটা আমরা পড়বো না, এই সমবায় কোষের ক্ষেত্রেও রয়েছে। দ্য রেজিস্ট্যান্স বা রোধ, হাউ মেনি টাইপস অফ দ্য কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স? মেনলি 2 টাইপস, বাট if we classify clearly then it will 3 types. তাহলে রেজিস্ট্যান্স 3 প্রকার। একটা হচ্ছে তোমার সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রোধের শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায়, প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রোধের সমান্তরাল সমবায়, সমবায়, আর একটা হচ্ছে তোমার মিক্সড
কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রোধের মিশ্র সমবায়। তোমাদের এটা প্রমাণ বলে কিছু নেই, জাস্ট এই দুটো আমরা শিখলে এটা আমরা এমনিতেই পেয়ে যাবো, অসুবিধা নেই। মেইনলি তোমাদের সিলেবাসে এই দুটো রয়েছে। এটা আমরা জাস্ট একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এটা হচ্ছে ইট ইজ ওয়ান টাইপ অফ অ্যাপ্লিকেশন অফ দিস টু কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তাহলে রোধের সমবায় কত প্রকার? রোধের সমবায় 3 প্রকার। একটা সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, আর হচ্ছে গিয়ে মিক্সড কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। দ্যাট মিনস শ্রেণীর সমবায়, রোধের শ্রেণীর সমবায়, রোধের সমান্তরাল সমবায় এবং রোধের মিশ্র সমবায়। তো আমরা তোমাদের আমি এটুকু ভালো করে বলবো যে তোমরা অন্ততপক্ষে একটি কম্বিনেশন যখন শেখানো হবে সেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ একটার যে ধর্মাবলী সেই বিষয়গুলো বুঝতে পারলে আমরা বাকিগুলো এমনিতেই হয়ে যাবে, জাস্ট একটু চেঞ্জ হবে। তাহলে প্রথমত আমরা সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রোধের শ্রেণীর সমবায় নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনা হচ্ছে প্রথমত কি? সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, সিরিজ কম্বিনেশন of resistance। সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রোধের শ্রেণী সমবায়। প্রথমত আমরা জানবো রোধের শ্রেণী সমবায় কাকে বলে। সংজ্ঞাটা বইয়ে খুব একটা নেই, আমরা সিম্পল ভাবে লিখতেই পারি, সব বইয়ে নেই, আবার কিছু কিছু বই আছে রোধের শ্রেণী সমবায় কাকে বলে। রোধের শ্রেণী সমবায় বা শ্রেণীর সমবায় বলে হেডিং করবে। তাহলে কোন তড়িৎ বর্তনীতে অনেকগুলি রোধকে এরূপ যুক্ত করা হলো যে প্রথম রোধের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত অনুরূপে দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সঙ্গে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এরূপ পরপর যুক্ত করে রোধের যে সমবায় গঠিত হয় তাকে
রোধের শ্রেণী সমবায় বলে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা বোঝার চেষ্টা করো। অনেকগুলি রোধ, কতগুলো রোধ? একটা রোধ হচ্ছে কি তোমার R1, একটা রোধ R2, একটা রোধ R3, একটা রোধ Rn, n সংখ্যক রোধকে। এটা প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তৃতীয় রোধ, চতুর্থ রোধ, ডট nth রোধ। তাহলে কোনো তড়িৎ বর্তনীতে অনেকগুলি রোধকে এরূপ যুক্ত করা হলো যে, মানে এমন ভাবে যুক্ত করা হবে যে প্রথম রোধের এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। তাহলে প্রথম রোধের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, মানে এটার সঙ্গে এটাকে যুক্ত করতে হবে। অনুরূপে দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সঙ্গে তৃতীয় রোধের প্রথম প্রান্তকে যুক্ত করতে হবে। এবং এরূপ পরপর অনেকগুলি রোধকে যুক্ত করে যে সমবায় গঠিত হবে তাকে বলা হয় রোধের শ্রেণী সমবায়। অর্থাৎ আমি যদি এই প্রান্তটাকে আর এই প্রান্তকে ধরে টানি, তাহলে সবাই একটাই লাইনে আসবে, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটাই পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে একটাই পয়েন্ট, এই পয়েন্ট একটাই পয়েন্ট, তাহলে কি একটা লাইনে আসবে। তাহলে কিরকম দাঁড়াবে যে প্রথম রোধের শেষ প্রান্ত, দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, তারপরে দ্বিতীয় রোধের শেষ প্রান্ত, তৃতীয় রোধের প্রথম প্রান্ত, তৃতীয় রোধের শেষ প্রান্ত, চতুর্থ রোধের প্রথম প্রান্ত, ডট ডট n-1 তম রোধের শেষ প্রান্ত এবং n তম রোধের প্রথম প্রান্ত। তাহলে এই যে কম্বিনেশনটা গঠিত হবে, তাহলে এটাকে বলা হবে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রোধের শ্রেণী সমবায়। তাহলে রোধের শ্রেণী সমবায় কাকে বলে? যে অনেকগুলি রোধকে কোনো তড়িৎ বর্তনীতে এরূপ যুক্ত করতে হবে বা এমনভাবে লাগাতে হবে যাতে প্রথম রোধটি শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় শেষ প্রান্তের সঙ্গে তৃতীয় প্রথম প্রান্ত, তৃতীয় শেষের সঙ্গে চতুর্থ প্রথম, চতুর্থ শেষের সঙ্গে পঞ্চমের প্রথম, ডট ডট এইভাবে যুক্ত করলে যে সমবায় বা যে বর্তনী গঠিত হবে তাকে বলা হয় রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। সো তাহলে অ্যাকর্ডিং টু দিস definition of the series combination of resistance, we can express in circuit diagram. So symbolically we can express, আমরা লিখতে পারি যে এটা হচ্ছে তোমার প্রথম রোধ, এটা তোমার হচ্ছে প্রথম রোধের প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, এটা R2, এটা R1, R2, ডট ডট R3, ডট ডট Rn, এরকম আছে R1, R2, R3, ডট ডট Rn। আমরা কি করলাম, এটা কোনো একটা বর্তনীতে যুক্ত করলাম, এটা একটা কোনো একটা কম্বিনেশন। বর্তনীতে কিরকম, এই কম্বিনেশনটাকে বলা হবে রোধের শ্রেণীর সমবায়। আচ্ছা, এরপরে আমরা এর ম্যাথামেটিক্যাল ফরমেশন বা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেস এই বিষয়টা আমরা দেখব। খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এই ম্যাথামেটিক্যাল যে ফরমেশন বা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে এই সংজ্ঞার জন্য কোনো লাভ হবে না, কারণ এখানে ম্যাথামেটিক্সটা ইম্পর্টেন্ট। আমি সাপোজ তুমি 2টি বা 3টি রোধ নিয়ে আমি বিষয়টা করছি, তারপর আমরা n-তম রোধের ক্ষেত্রে করব, ঠিক আছে? তাহলে আমি বললাম 3টি রোধ, একটা রোধ হচ্ছে গিয়ে, তাহলে গাণিতিক বিশ্লেষণ। প্রথমত আমরা গাণিতিক বিশ্লেষণ বলে করতে পারি, গাণিতিক বিশ্লেষণ বা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, গাণিতিক বিশ্লেষণ। সেই গাণিতিক বিশ্লেষণে শ্রেণী সমবায় আমরা গাণিতিক বিশ্লেষণটা দেখব। তাহলে ধরা যাক R1, R2 ও R3 এই 3টি রোধকে শ্রেণী সমবায়ে
যুক্ত করা হলো, যুক্ত করা হলো এবং ওই শ্রেণী সমবায়ের তুল্য রোধ ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স, তুল্য রোধ আর এস, আর সাফিক্স এস মানে সিরিজ। আমরা এখানে R1 মানে প্রথম রোধ, R2 মানে দ্বিতীয় রোধ, R3 মানে তৃতীয় রোধ, RN মানে এনতম রোধ, আর এস মানে সিরিজ রেজিস্ট্যান্স, মানে পুরো ওই সিস্টেমটার এই মোট রোধ, এই সিস্টেমটার মোট। এই যে তুল্য রোধ বলা হয়, তুল্য মানে তুল্য হচ্ছে মোট বা ইকুইভ্যালেন্স বা টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সিরিজ কম্বিনেশন। এই সিরিজটার মোট রোধ কত আমরা RS দিয়ে বললাম, ধরলাম এই পুরো সিস্টেমটার বা তিনটি রোধের এখানে এখানে এন তো না বললাম তিনটি বলতে পারি, তাহলে তিনটি রোধের মোট রোধ কত RS। যদি আমরা এটাকে প্যারালালি বলতাম তাহলে কি আসতো RP মানে প্যারালাল বা সমান্তরাল। যদি আমরা মানে মিশ্র বলি তাহলে কি হবে RM মানে মিক্সড। আচ্ছা, R1 R2 এটা নাম্বারিং বলে সিরিজ না প্যারালাল নাকি মিশ্র সেটা আমরা বলবো। তাহলে তুল্য রোধ যদি RS হয়, RS হয়, তবে আমরা কি বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, তাহলে রোধের শ্রেণী সমবায়ের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি যে তিনটি রোধ যথাক্রমে দিস ইজ R1, দিস ইজ R2 and this is R3, R1 R2 R3। এটাকে আমরা বোঝানোর জন্য আমি তোমাকে একটা সার্কিট নিলাম যাতে জিনিসটা বুঝতে পারো। সার্কিটটা খুব ইম্পর্টেন্ট না, তোমরা এমনিতেই করতে পারো, সার্কিট ছাড়াও করতে পারো। সার্কিটটা আমি এমনি নিলাম জাস্ট তোমাকে জিনিসটা বোঝানোর জন্য, ঠিক আছে। আমরা এই পয়েন্টটাকে বললাম এ পয়েন্ট, একটু বড় করে করি তাহলে সুবিধা হবে তোমাদের বিষয়টা বুঝতে হবে, সার্কিট না দিলেও হবে। আচ্ছা, এটার নাম রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3। এই পয়েন্টের নাম এ পয়েন্ট, এই পয়েন্টের নাম বি পয়েন্ট, এই পয়েন্টের নাম সি পয়েন্ট, এই পয়েন্টের নাম ডি পয়েন্ট। তুমি পি কিউ আর এস বা এক্সেট্রা অন্য কিছু না, মানে 1 2 3 4 দিয়ে করতে পারো, তুমি ABCD দিয়ে করতে পারো, এক্সেট্রা তোমার ইচ্ছা মতো, জাস্ট নামকরণ দিলাম। এইদিকে একটা কারেন্ট যাবে, যে কারেন্টটাকে আমরা বলছি আই, কারেন্টটা এখানেও আই যাবে। আমি তোমাদের পুরো বিষয়টা বলছি কেন এটাকে সব জায়গায় আই হবে আমি বলছি, এখানেও আই যাবে। এবং সেই কারেন্টটা কোথা থেকে আসবে? সেই কারেন্টটা কোনো একটা সার্কিট বা বর্তনী থেকে আসবে। আমি জাস্ট তোমাকে এটা বোঝানোর জন্য আঁকলাম, না আঁকলেও অসুবিধা নেই। তাহলে এর ভোল্টেজ কত? ভি। এই বর্তনীর মোট ভোল্টেজ কত? ভি। তাহলে এখানে ভোল্টেজ এদিকে অ্যাপ্লাই হলো, কারণ এখানে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, তাহলে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে তোমার মানে এদিকে আমাদের প্রবাহ যায়, পজিটিভ প্লেট থেকে তড়িৎ প্রবাহ বেরিয়ে যায় আই। তাহলে এই আইটা কোন দিকে আসলো? এদিকে আসলো, আইটা এর মধ্যে দিয়ে যাবে, এর মধ্যে দিয়ে যাবে এবং আইটা বেরিয়ে আসবে, এদিকে আসবে আই। তাহলে আই এর প্রবাহ ভোল্টেজ কত? পুরো সিস্টেমটার ভোল্টেজ কত? মানে এই প্রান্তের, এটা পজিটিভ প্রান্ত মানে কি? এই পয়েন্টটা পজিটিভ, নেগেটিভ প্রান্ত মানে কি? ডি পয়েন্টটা নেগেটিভ। তাহলে এই দুটি প্রান্তের মধ্যে ভোল্টেজ কত? ভি, কারণ এটা অ্যাপ্লাই করলো, এই ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য এখানে প্রবাহটা হবে। আচ্ছা, এ পয়েন্টের ভোল্টেজ কত? আমরা বললাম ভি এ। বি পয়েন্টের ভোল্টেজ কত? ভি বি। সি পয়েন্টের ভোল্টেজ কত? ভি সি। এবং ডি পয়েন্টের ভোল্টেজ কত? ভি ডি। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আগে ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, তারপরে ম্যাথামেটিক্যালি। কারণ ফিজিক্সটা যদি তোমরা বুঝতে পারো, কারণ এটা চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সের, ম্যাথ না। তোমার থেকে তোমরা পড়ছো ফিজিক্স, এটা ম্যাথ পড়ছো না, ফিজিক্স পড়ছো। অর্থাৎ ফিজিক্সটা যদি বুঝতে পারো, তো ম্যাথামেটিক্সে কিছু নেই। ম্যাথামেটিক্স হচ্ছে 1 2 এর বিষয়, 1 2 এর বাচ্চাদের বিষয়, ওরাও পারে ক্যালকুলেশন করতে। বিষয়টা হচ্ছে আমরা জানি তড়িৎ প্রবাহ সর্বদাই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তড়িৎ প্রবাহ মানে কি? কারেন্ট। অর্থাৎ কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে এটা থেকে আমরা বলতে পারি যে যেহেতু কারেন্ট এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেল, অর্থাৎ নিঃসন্দেহে ডি পয়েন্টের ভোল্টেজ অপেক্ষা এই পয়েন্টের ভোল্টেজ বেশি। যদি না হতো তাহলে কারেন্ট এদিকে যেত। স্যার, যদি এ পয়েন্টের ভোল্টেজ এবং ডি পয়েন্টের ভোল্টেজ সমান হয় তাহলে প্রবাহ যাবে না। অ্যাজ ফর এক্সাম্পল, একটা জায়গায় বন্যা উঠে গেছে, মাঝখানে রাস্তার মাঝখানে একটা পাইপ বসানো আছে, দুই দিকে জলের লেভেল সমান, দুই দিকে প্রচুর জল কিন্তু জলের লেভেল সমান। তাহলে পাইপটা কি? পাইপটা হচ্ছে তোমার পরিবাহী। তাহলে পাইপটার মধ্যে দিয়ে কোনো জল বা তড়িৎ আদান বা ভোল্টেজের যেহেতু তড়িৎ আদান বা জল যাবে না,
কারণ হচ্ছে যেহেতু ভোল্টেজের আপ ডাউন নেই বা জলের লেভেলের কোনো রকম পার্থক্য নেই বা জলের কোনো রকম চাপের পার্থক্য নেই। তো জল তখনই যাবে যদি চাপের পার্থক্য থাকে বা ভোল্টেজের আপ ডাউন থাকে বা ভোল্টেজ কম বেশি থাকে। তো এখানে প্রবাহ সর্বদাই এদিকে যাবে তখনই যখন এ পয়েন্টের বিভব ডি পয়েন্টের বিভব অপেক্ষা বেশি। আচ্ছা, নাম্বার 1 পয়েন্ট, যদি এ পয়েন্ট থেকে ডি পয়েন্টের দিকে প্রবাহ যায় তাহলে আমরা বলতে পারি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে প্রবাহ গিয়েছে, বি থেকে সিতে গিয়েছে, সি থেকে ডিতে গিয়েছে। মানে একটা রাস্তার মধ্যে 3টি ঢোল বা পাইপ বসানো আছে। এটা একটা পাইপ, এরকম একটা পাইপ বসানো আছে, এরকম একটা পাইপ বসানো আছে। এটার নাম R1, এটার নাম R2, এটার নাম R3। এদিকে জলের লেভেল, এদিকে জল আছে। মানে তোমাদের আমি খুব সিম্পল ভাবে বলছি, ধরে নাও একটা রাস্তার মধ্যে, বা আমি তোমাদের বললাম ওটা না বলে, ঠিক আছে, একটা রাস্তার মধ্যে 3টি পাইপ আমরা এমনভাবে যুক্ত করেছি, প্রথমে সরু পাইপ বা প্রথমে মোটা পাইপ, তার থেকে সরু পাইপ, তার থেকে মোটা পাইপ, মানে 3 রকম মানে ক্ষেত্রফল ব্যাসার্ধ বিশিষ্ট 3 রকম দৈর্ঘ্যের 3টে আলাদা আলাদা পাইপকে আমি বসালাম। দৈর্ঘ্য আলাদা, ক্ষেত্রফল আলাদা, এরকম 3টে পাইপকে আমরা বসালাম। পরপর কি করলাম যে প্রথম পাইপের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় পাইপের প্রথম প্রান্ত, দ্বিতীয় পাইপের শেষ প্রান্তের সঙ্গে তৃতীয় পাইপের প্রথম প্রান্ত, এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো। তাহলে জল এখানে ঢুকলে এদিকে বেরিয়ে যাবে, তড়িৎ আধান এদিকে ঢুকলে এদিকে বেরিয়ে যাবে। কখন? যদি এই প্রান্তের ভোল্টেজ অপেক্ষা এই প্রান্তের ভোল্টেজ বেশি হয়। তার মানে যদি এখানে ভোল্টেজ বেশি না হয় বা জলের লেভেল যদি বেশি না হয়, তার মানে কি, একটা ধরে নাও বন্যা উঠে গেছে, একটা রাস্তার বড় বিশাল মোটা রাস্তা, সেই মোটা রাস্তার মধ্যে পরপর 3টি পাইপ এইভাবে বসানো আছে। তাহলে এইদিকে জলের লেভেল অনেক উঁচু, এইদিকে জলের লেভেল অনেক নিচু, অনেকটা নিচু। তাহলে জলের দিকে এদিকে বেরোবে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে কি 3 রকম পাইপ, জল এখান থেকে আসলো, জোরে আসলো, কিন্তু এসে দেখলে এখানে বাধা নেই, এখানে জলটা এখানে যতটা জোরে আসবে তার থেকে এখানে জোরটা কমে যাবে, কারণ বাধা নেই, আস্তে আস্তে জলটা যাবে। এখানে কি করে আসলো, জলটা আরো স্পিডে যাবে। দেখো, তোমাদের মনে হতে পারে জলের স্পিড সব থেকে তো এখানে বেশি হবে না, এই জায়গাটাকে তোমাকে বুঝতে হবে। জলের স্পিড সব থেকে বেশি হবে এখানে। আমি তোমাকে ওটা না বলে আমি তোমাকে সিম্পল ভাবে বলছি, এত কিছু না বলে আমি তোমাকে সিম্পল ভাবে বলছি যে এখানে একটা পাম্পসেট মেশিন লাগানো আছে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। পাম্পসেট মেশিন লাগানো আছে, পাম্পসেট মেশিনের কাজ প্রতি মিনিটে 1000 লিটার জল, বা প্রতি মিনিট না, হ্যাঁ প্রতি মিনিটে 10,000 লিটার জল, 10,000 লিটার জল পাম্পসেট মেশিন বের করে। আমি একটা পাম্পসেট মেশিনকে স্টার্ট করলাম, সে সুইচ অন করলাম, তো সেই পাম্পসেট মেশিনের কাজ 1 মিনিট পেরিয়ে যাবে। তো এখানে পাম্পসেট মেশিন সেই মাটি থেকে 10,000 লিটার জল বের করবে। আচ্ছা, বের করে কোন দিকে যাবে? বের করে যাওয়ার রাস্তা নেই, প্রথম মুখটাকে এখানে লাগানো আছে, তাহলে কি এর মধ্যে যাবে? তাহলে এবার আমি তোমাকে বললাম যে ধরো না এটা পুরোটা পাইপটা জলে ভর্তি আছে, আমি তোমাকে বললাম আচ্ছা বলো তো এই পাইপটা প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ জল পরিবহন করে? অবশ্যই প্রতি সেকেন্ডে 10,000 লিটার জল পরিবহন করে। তার আগে জলে ভর্তি থাকে, ধরো না পাইপটা আগে থেকে জলে ভর্তি আছে, তাহলে কি হলো, এক সেকেন্ডে এখানে যখন 10,000 লিটার জল এই সেকশন দিয়ে প্রবেশ করে, তখন 1 সেকেন্ডে এখানে 10,000 লিটার জল বেরিয়ে যাবে। কারণ কি? কারণ এখানে কোনো কম্পার্টমেন্ট বা ফাঁকা জায়গা নেই যে এখানে 2 লিটার জল গিয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে যতটুকু জল, কারণ জল তো ভর্তি আছে, এই যতটা প্রেশার করে ততটা জল দিকে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে 10,000 লিটার জল প্রবেশ করে, তাহলে এখানে 10,000 লিটার জল বেরিয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, এটাও তো জলে ভর্তি আছে, এখানে 10,000, এখানে 1 সেকেন্ডে এইটুকু জায়গাতে কতটা জল বেরোবে? এখানে প্রতি সেকেন্ডে এই সেকশন দিয়ে 10,000 লিটার জল যাবে। স্যার কেন স্যার, এটা তো বেশি যাবে। কারণ এটা জলে ভর্তি আছে। হ্যাঁ, এখানকার স্পিড দ্যাট মিনস I2 এখানকার I1 এর থেকে স্পিডটা বেশি হবে। এখানকার স্পিডটা বেশি, এখানকার স্পিডটা কম হবে। আচ্ছা, এখানে কি হবে, এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10,000 লিটার জল হবে, কারণ এখানে তো কোনো জল দাঁড়িয়ে থাকার তো কোনো জায়গা নেই। জলটা এখানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ রেস্ট নেবে, চা পানি করবে, তারপর তো যাবে। তো এরকম তো কোনো ব্যাপার নেই, এখানে দাঁড়ানোর তো কোনো রাস্তা নেই, সব তো ভর্তি। তাহলে কি আসলে এই যে 1 সেকেন্ড 10,000 লিটার জল বের নিয়ে আসে, তাহলে একে 10,000 লিটার জল প্রবেশ করতে হবে, তার পরিবহন করতে হবে, একে 10,000 লিটার জল পরিবহন করতে হবে। তার মানে কি দাঁড়ালো, জলের স্পিড সব থেকে বেশি এখানে, কারণ এখানে চাপ বেশি, কারণ সেই 10,000 লিটার জল এটুকুর মধ্যে যেতে হবে, তাহলে জলের স্পিড এখানে সব থেকে বেশি হবে, তার থেকে এখানে কম হবে, তার থেকে এখানে কম হবে। তার মানে আমরা বলতে পারি, কিন্তু এখানে জলের পরিমাণ প্রতি একক সময় সমান। দ্যাট মিনস
কিউ বাই টি প্রতি একক সময়ে আদানের পরিমাণ সর্বদাই ফিক্সড। সো আই এই পাইপের ক্ষেত্রে, এই পাইপের ক্ষেত্রে, এই পাইপের ক্ষেত্রে এটা সর্বদাই ফিক্সড, কারণ আই এর কোনো চেঞ্জ হয় না। এখানে ভোল্টেজ কম বেশি হতে পারে, এখানকার ভোল্টেজ বেশি, এখানকার ভোল্টেজ কম, এখানকার থেকে এখানে আরো কম, এখানকার থেকে এখানে আরো মানে তোমার মানে খুবই কম, এখানে সেই তুলনায় এটা অনেকটা বেশি, ভোল্টেজটা এখানে বেশি, মানে চাপটা বেশি, এখানে চাপ কম। এবার চাপ কমের জন্য এখানে কি আসলো, জলটাই প্রবাহিত হবে। তাহলে এখানকার ভি, তাহলে আমরা বলতে পারি এখান থেকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে বলতে পারি যে ভি এ গ্রেটার দ্যান ভিবি, যার জন্য কারেন্ট জলের কোনায় এগিয়ে গেল, গ্রেটার দ্যান ভিসি, ভিবিটা ভিসির থেকে বড় হওয়ার জন্য এখানে জলটা পাস করলো, এবং গ্রেটার দ্যান ভিডি তার থেকে বড় হওয়ার জন্য জলটা পাস করলো। যদি উল্টো ঘটনা সমান হতো তাহলে জল এখানে দাঁড়িয়ে থাকতো, তাহলে কি আসতো যে সবটা চাপ বেশি হওয়ার কারণে ভি থেকে, তাহলে আমরা বলতেই পারি, সুতরাং আমরা বলতে পারি স্পেশালি যে ভি এ গ্রেটার দ্যান ভিডি। তাহলে এই প্রান্তের চাপ বা এই প্রান্তের চাপ অপেক্ষা বেশি, চাপ না, এখানে ভোল্টেজ ডিফারেন্স বা প্রেসার ডিফারেন্স বা হচ্ছে তোমার বিভবের পার্থক্য, এখানে এই দুটোর মধ্যে পার্থক্য একটা রয়েছে। কিন্তু কি বললাম যে কারেন্ট প্রতি একক সময়, কারেন্ট দ্যাট মিনস আধান প্রতি একক সময় প্রত্যেকে সমান সমান আধান পরিবহন করবে, কারণ সবাই কি আছে সিরিজে লাগানো। তাই এর মধ্যে কারেন্ট I1 I2 I3 I4 এরকমটা হবে না, বরং এটাও I1 এটাও I1 এটাও I1 এটাও I1 সবাই I, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল, তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা যদি বলি, তাহলে ওহমের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, প্রথম রোধের ক্ষেত্রে কি, প্রথম রোধ কত R1, প্রথম রোধের প্রবাহ কত I, প্রথম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত VA VB। তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু ওহমস ল VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু I ইন্টু R1। কারণ আমরা জানি ভোল্টেজ ডিফারেন্স প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক, সেই সমানুপাতিক কার উপর ডিপেন্ড করে, যে রোধের সঙ্গে, কারণ এই পাইপটা কত সরু না মোটা, সেই হিসেবে জলের স্পিড বাড়বে কি কমবে সেটা নির্দেশ করবে আর এর উপর, রেজিস্ট্যান্সের উপর। আচ্ছা, এটা ইকুয়েশন নাম্বার 1। সিমিলার ওয়েতে দ্বিতীয় রোধের ক্ষেত্রে VB minus VC is equals to IR2। আবার এবং তৃতীয় রোধের ক্ষেত্রে VC minus VD is equals to IR3। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যেটা দেখব যে আমরা এবার কি করলাম, যে আমরা আমাদের সিএম কে বা চিফ মিনিস্টারকে একটা চিঠি করলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দয়া করে আপনি একটু আমাদের সাহায্য করুন, কারণ আমাদের প্রত্যেক বছরেই বন্যার সময় আমাদের মানে গ্রাম বা আমাদের অঞ্চল জলে প্লাবিত হয়ে অনেকটা আমাদের ঘর ছাড়া অবস্থা হতে হয়। তাই আমরা প্রতি বছর এই পাইপগুলো জোড়া দিতে আমরা রাস্তার মধ্যে পাইপ জোড়া দিতে এই পাইপ জোড়া দিয়ে ফেটে যায়, এ হয় সে হয়, আমরা আর পারি না। তো আপনার প্রতি আমাদের বিনীত নিবেদন এই যে আপনি এই 3টি পাইপ তুলে নেন, নিয়ে এই 3টি পাইপ মিলে যে কাজটা করছিল সেরকম একটা মজবুত একটা পাইপ দেন, যে পাইপটার কাজ হবে কি এই 3জন যা করেছিল সেটাই, কারণ আমরা আর এর পিছনে কোনো রকম জোড়াতালি দেওয়ার মতো আমাদের আর সাধ্য নেই। আপনি দয়া করে এই 3টি পাইপ তুলে নিয়ে এই 3জন মিলে যা কাজ করেছে তার একটা তুল্য পাইপ বসিয়ে দিয়ে দিন আমাদের। তাহলে উনি তুল্য পাইপ কি দিল, RS। তাহলে আমাদের ধরা যাক এই এদের একটা তুল্য রোধ, যে এই 3জন যা কাজ করে সেই তুল্য রোধ কত, সেই তুল্য রোধ হচ্ছে তোমার RS, যার মান কত, যার মান হচ্ছে R1 R2 R3 মিলে 3টে পাইপ মিলে যে কাজটা করেছিল সেই কাজটাই এই একাই করবে। এবার সেই RS রোধটা কি আছে, সেই RS রোধটা
ধরে নাও তোমার সেই একই রকম বর্তনীর সঙ্গে যুক্ত করা আছে, কারণ একই বর্তনী, একই বিভব, একই ভোল্টেজ বা একই বর্ণা। এই প্রান্তটার নাম কি? এই প্রান্তটার নাম কি? এ। এই প্রান্তর নাম কি? অনেকে বলবে বি। না, এই প্রান্তটার নাম ডি। কেন? কারণ এখানে এ বি সি ডি এই সমস্ত সবকিছু রিমুভ করে আমরা শুধুমাত্র এদের তুল্যমূলক একটা পাই, এটা আরএস বলছি, বা সিরিজ কম্বিনেশনের তুল্য পাই, যে পাইপের এই প্রান্ত এ আর এই প্রান্ত ডি, এটাই হচ্ছে তুল্যভাবে কাজ করবে। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত? এই প্রান্তের ভোল্টেজ ডি এ, এই প্রান্তের ভোল্টেজ ভিডি। তাহলে আবার ওহমের সূত্র অনুযায়ী তুল্য বর্তনীর ক্ষেত্রে আবার ওহমের সূত্র অনুযায়ী তুল্য বর্তনীর ক্ষেত্রে কি ভি এ মাইনাস ভিডি ইজ ইকুয়ালস টু, একই প্রবাহ দেবে আই, এই দুটির মধ্যে পার্থক্য ভি এ মাইনাস ভিডি, আই ইন্টু তাদের তুল্য রোধ কত? আর এস। তাহলে এটা তোমার হচ্ছে তুল্য বর্তনীর রোধ। 4 নম্বর ইকুয়েশন। সো আমরা ইকুয়েশন 1 2 3 থেকে আমরা কি পাই? যদি আমরা ইকুয়েশন 1 2 3 কে অ্যাড করি বা সাম করি, তাহলে আমরা কি পাবো? সো ফ্রম ইকুয়েশন 1 2 and 3 we get, so from equation 1, 2 and 3 we get 1 2 3 থেকে আমরা পাই কি পাবো? জাস্ট যোগ করব বি এ মাইনাস ভিবি, তার সঙ্গে ভিবি মাইনাস ভিসি, তার সঙ্গে ভিসি মাইনাস ভিডি যোগ করলাম, মানে সবগুলো যোগ করলাম। যোগ করলে কি হবে? আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি, বা ভি এ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি ইজ ইকুয়ালস টু, আমরা আই কমন নিলাম, তাহলে আর ওয়ান আর টু আর থ্রি, ভি এ ভিবি ভিসি ভিডি, মানে বি আর সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? ভি এ মাইনাস ভিডি ইজ ইকুয়ালস টু আই অফ আর ওয়ান আর টু আর থ্রি, ইকুয়েশন নাম্বার 5. So compare equation 4 and 5 we get, তাহলে আমরা 4 এবং 5 নম্বর ইকুয়েশন মানে তুলনা করে কি পাই? দেখো, এটা তুল্য পাই, সেটা আমরা আবার সবাইকে যোগ করে আমরা তুল্য পাই। তুল্য মানে কি? সমষ্টি বা যোগ। রেজাল্ট্যান্ট, the resultant potential difference between three resistance is this, তাহলে এই দুটি পার্থক্য এবং এই দুটি পার্থক্য সেম, কারণ এই রোধটা কত? এই তিনজনের সমতুল্য, তাহলে একই প্রভাব হবে। তাহলে আমরা কি বলতে পারি? এটার সঙ্গে এটা যদি সমান হয়, তাহলে এটা সমান এটা সমান। সো ফ্রম ইকুয়েশন 4 and 5 we get I RS is equals to I of R1 R2 R3. So remove I from these two sides, then we can write from the rest portion RS is equals to R1 R2 R3. This is the mathematical expression. This is the mathematical expression of series resistance. রোধের শ্রেণী সমবায় গাণিতিক রূপ। আচ্ছা, এটা গেল বিষয়টা তোমাদের তুল্য রোধ। এবার আমি তোমাকে এটা বিষয়টা একটু অন্যভাবে বলছি, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নাও, একটু লিখে নেবে, কারণ এটা পরীক্ষায় আসে। এটা একটু তোমরা লিখে নেবে কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? আমরা এটাকে একটু জেনারেলাইজড দেখবো আর কি। এটা 3টি না থাকে, যদি এনটি থাকতো তাহলে এইটা কি আমরা দেখবো, তোমাদের এখানে হয়ে যাবে। জাস্ট এটা একটু দেখে নাও। হ্যাঁ,
ধরা যাক আমরা এখানে কি লিখবো যে R1, R2, R3, ডট ডট Rn বহু সংখ্যক রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো এবং শ্রেণী সমবায় তুল্য রোধ Rs। তাহলে আমরা কি করলাম, এটাকে জাস্ট চেঞ্জ করলাম এরকম করে, এটা একটা R1, R2, R3 ডট ডট Rn, এটা A, B, C, D অ্যান্ড লাস্টে আমরা কিছু একটা নাম দিলাম। এখানে ধরো তোমার হচ্ছে গিয়ে এরকম নামে আমরা এটাকে বললাম হচ্ছে তোমার 1, 2, 3, 4 ডট ডট n সংখ্যক। তাহলে আমরা কি বলতে পারি, এর রোধ কত, প্রথমটা রোধ R1, R2, R3 ডট ডট Rn। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, V1 মাইনাস V2 ইজ ইকুয়ালস টু I অফ R1। সবার ক্ষেত্রে I প্রবাহ যাবে, সবার ক্ষেত্রে I প্রবাহ যাবে সেম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে V2 মাইনাস V3 I R2। তৃতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে V3 মাইনাস V4 I R3 ডট 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 n-তম রোধের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, n-তম রোধের ক্ষেত্রে আমরা লিখতে পারি Vn মাইনাস 1 মাইনাস Vn ইজ ইকুয়ালস টু IR। ব্যাপারটা কিরকম দাঁড়ালো বলতো, ব্যাপারটা তোমার ইকুয়েশন নম্বর 1, 2, 3, 4 এটা তোমার হচ্ছে nth ইকুয়েশন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে কি n মানে কি, ধরো না 50টি রোধ হচ্ছে, তাহলে তার আগেরটি কি 49, তাহলে 50 মাইনাস 1 49, তাহলে n মাইনাস 1। এবং তুল্য রোধ যদি আমরা Rs বলি তাহলে আমরা কি লিখতে পারি, যেটা V1 এটা Vn, ফাইনালি তোমার Vn যেমন 3 ছিল, তাহলে কত হবে IRS। যদি আমরা 1, 2, 3, 4 1, 2, 3 ডট ডট n ইকুয়েশন থেকে পাই, ফ্রম ইকুয়েশন 1 থেকে উই গেট, আমরা পাই, আমরা কি পাবো, আমরা পাবো এটা পাবো তো V1, V2, V2, V3, V3, V4, V3, V4 প্লাস ডট ডট Vn মাইনাস 1 Vn ইজ ইকুয়ালস টু আমরা কি পাবো, ইজ ইকুয়ালস টু আমরা পাবো I অফ R1, R2, R3, Rn। তাহলে আমরা এই সবগুলো কাটলে 2 এর সঙ্গে 2 কাটবে, 3 এর সঙ্গে 3 কাটবে, এখানে তার আগে কি আছে n-1 থেকে n1 মাইনাস n-1 কাটবে, তাহলে কি পড়ে থাকবে ফাইনালি পড়ে থাকবে তোমার হচ্ছে গিয়ে, ফাইনালি পড়ে থাকবে যে V1 মাইনাস Vn ইজ ইকুয়ালস টু I অফ R1, R2, R3 ডট ডট Rn। এটা ইকুয়েশন নাম্বার 5। সো ইকুয়েশন 4 and 5 উই গেট, তাহলে এটার সঙ্গে এটা সমান, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে জাস্ট আমাদের এখানে কি বাড়বে, এখানে আরো টার্মগুলো বাড়বে ডট ডট Rn, অর্থাৎ আমাদের কি হবে, এখানে এই টার্মটা আরো বাড়বে প্লাস ডট ডট Rn। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি যে সামেশন ওভার অফ I ইজ ইকুয়ালস টু 1 to I ইজ ইকুয়ালস টু n Ri। I এর মান 1 থেকে n পর্যন্ত রান করবে এবং প্রত্যেকটা যোগ হবে, এটাকে আমরা সিরিজ রেজিস্ট্যান্সের তুল্য রোধ বলতে পারি। এটা তোমার একটা বিষয়, এটা না জানলেও চলবে, কিন্তু আমাদের এই যে শ্রেণী 3টি বা 2টি নিয়ে, তাহলে অনেকগুলো রোধের যে তুল্য রোধ কি হয়, অনেকগুলো রোধের যদি আমরা শ্রেণীর সময় যুক্ত করি তাহলে তুল্য রোধ কি হয়, সবার সমষ্টির সমান হয়। এটা হচ্ছে বাংলা কথা। তাহলে কি বলা যেতে পারে যে শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান যে বর্তনীতে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র রোধসমূহের সমষ্টির সমান। শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান বর্তনীতে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র রোধসমূহের সমষ্টির সমান। আচ্ছা, এর ব্যাপারে আমরা পরবর্তীতে আসি, তার আগে আমরা একটা প্যারালাল রেজিস্ট্যান্স বা সমান্তরাল সমবায় নিয়ে আসি বিষয়টা।
এটা তোমার শ্রেণীর সমবায়। এরপরে আমরা দেখবো প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। একটু বোঝার চেষ্টা করো, কিছু নেই, ক্লিয়ার হয়ে যাবে। এই সমবায় খুব সোজা জিনিস, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে, ম্যাথ করতে পারবে, এখানে দিয়ে এ দিয়ে ম্যাথ করতে পারবে, খুব সুবিধা হবে তোমাদের। পরীক্ষা ম্যাথ আসে, কিন্তু খুব আসে পরীক্ষা। তো সমান্তরাল সমবায় কাকে বলে আমি তোমাদের সংজ্ঞাটা বলে দিচ্ছি, আর লিখবো না, ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমি তোমাদের সংজ্ঞাটা বলে দিচ্ছি, যেমনটা আমি বললাম একটু আগে শ্রেণী সমবায়, ঠিক সেটা তোমরা ভালো করে শোনো, বুঝতে পারো। সমান্তরাল সমবায় কাকে বলে? কোনো তড়িৎ বর্তনীতে বহু সংখ্যক রোধকে বা অনেকগুলি রোধকে এরূপ যুক্ত করতে হবে যে প্রতিটি রোধের প্রথম প্রান্তগুলি একটি নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্তগুলি অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করে যে বর্তনী গঠিত হয়, যে সমবায় গঠিত হয়, তাকে বলা হয় রোধের সমান্তরাল সমবায়। কিছু বুঝতে পারলে না? অনেকগুলি রোধ 1 2 3 4 ডট ডট n বা তিনটি রোধ 1 2 3, অনেকগুলি রোধের, কোনো তড়িৎ বর্তনীতে অনেকগুলি রোধের প্রতিটির প্রথম প্রান্তকে একটা বিন্দুতে, শেষ প্রান্তগুলি অপর একটি বিন্দুতে যুক্ত করে যে সমবায় গঠিত হয়, তাকে বলা হয় সমান্তরাল সমবায়। তাহলে আমরা কি বলতে পারি যে অনেকগুলি রোধের একটা রোধ হচ্ছে তোমার R1, একটা রোধ R2, একটা রোধ R3 অ্যান্ড এক্সেট্রা। তাহলে সমান্তরাল সমবায় ডেফিনেশন কি বলছে? এটাকে প্রথম প্রান্ত, এটা প্রথম প্রান্ত, এটা প্রথম প্রান্ত, এটা 1 2 3 4 5 6। তাহলে অনেকগুলি রোধের প্রথম প্রান্তগুলি তার মানে 1 3 5 কে এক জায়গায়, আর শেষ প্রান্তগুলি 2 4 6 কে এক জায়গায়। তাহলে এটাতে আমরা কি করলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, তার মানে একটা করলাম যে এটা হচ্ছে এই বিন্দুটার নাম কি 1 3 5, আর একটা বিন্দু কি আছে 2 4 6। তাহলে অনেকগুলো রোধের 1 3 5 বিন্দুগুলিকে একটা নির্দিষ্ট পয়েন্টগুলিকে একটা নির্দিষ্ট বিন্দু যুক্ত করলাম, এবং 2 4 6 বিন্দুগুলি একটা যুক্ত করলাম। যুক্ত করে এরকমটা হবে, যে আমরা যে এক জায়গায় যুক্ত করি তাহলে এরকমটা হবে। তাহলে এটাকে বলা হয় রোধের সমান্তরাল সমবায়। এটাই আমরা সংজ্ঞায় দেখলাম কি, কোন তড়িৎ বর্তনী, কোন তড়িৎ বর্তনী মানে কি, এরকম একটা ব্যাপার থাকবে, কোন একটা তড়িৎ বর্তনী মানে এরকম তড়িৎ বর্তনী যেখানে ভোল্টেজ থাকবে, এদিকে প্রবাহ যাবে, এই তোমার এ পয়েন্ট বি পয়েন্ট থাকবে, কারণ এখানে মাঝখানে কোনো পয়েন্ট নেই, এই পয়েন্ট এবং এই পয়েন্ট। আর তাহলে কোনো তড়িৎ বর্তনীতে বহু সংখ্যক রোধকে এরূপ যুক্ত করতে হবে যে প্রতিটি রোধের প্রথম প্রান্তগুলি একটি নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্তগুলি অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করে যে সমবায় গঠিত হয়, তাকে বলা হয় তড়িৎ কোষের সমান্তরাল সমবায়। এই কথাটা আমি যেটা বললাম, তোমরা এটাকে একটু বারবার রিপিট করে এটা একটু লিখবে, তাহলে সমান্তরাল সমবায়টা হবে। কোনো তড়িৎ বর্তনীতে বহু সংখ্যক রোধকে এরূপ যুক্ত করতে হবে যে ওই তড়িৎ বর্তনীতে প্রতিটি রোধের প্রথম প্রান্তগুলিকে এক নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্তগুলিকে অপর এক নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করে যে সমবায় গঠিত হয়, তাকে বলা হয় রোধের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো আমরা প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের সংজ্ঞাটা লিখলাম না, ডিরেক্ট আমরা প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক রূপটি আমরা করব। চলো, mathematical expression of parallel resistance, সমান্তরাল রোধসমূহের গাণিতিক রূপ। ধরা যাক, let us consider R1, R2, R3 এই তিনটি রোধকে আমরা প্রথম তিনটি দিয়ে দেখবো, পরে আমরা n সংখ্যক দিয়ে দেখবো, অসুবিধা নেই। তিনটি রোধকে একটি সমান্তরাল সমবায়ে
যুক্ত করা হলো। এবং এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আরপি। যদি তুল্য রোধ আরপি হয় তবে সমান্তরাল সমবায়ের ধর্ম অনুসারে বা সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি যে তিনটি রোধ হচ্ছে কি একটা R1, একটা প্রথমে আমরা তিনটি দিয়ে দেখবো, পরে আমরা দেখবো অনেকগুলো দিয়ে, একটা R2, একটা R3। সবাইকে একটা নির্দিষ্ট বিন্দু যুক্ত করলাম, সবাইকে আরেকটা নির্দিষ্ট বিন্দু যুক্ত করলাম। এই পয়েন্টের নাম হচ্ছে আমরা দিলাম A পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম আমরা B পয়েন্ট, দিয়ে একটা বর্তনীতে যুক্ত করে দিলাম। যে বর্তনীতে এটা একটা ভোল্টেজ, দুই প্রান্তের বিভব V, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, তাহলে এখানকার ভোল্টেজ VA, এখানকার ভোল্টেজ VB, এবং এইদিকে একটা কারেন্ট যাবে I, যে কারেন্টটা এখানে এসে তিন ভাগে ভাগ হবে, একটা I1, একটা I2, একটা I3। এই জায়গাটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। ম্যাথামেটিক্স 1 মিনিটের বিষয় এবং 1-2 এর বাচ্চাদের বিষয়। এই ফিজিক্যাল মিনিংটা বুঝতে হবে, যেমনটা আমরা শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে দেখলাম। একটা কথা মাথায় রাখবে, শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে আমরা যদিও এটি তুলনামূলক আলোচনা করব, তবুও শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে কে ধ্রুবক থাকে? শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে কারেন্ট বা প্রবাহ ধ্রুবক থাকে। আমরা জানতাম যে শ্রেণীর সমবায়টা এরকমটা হয় যে এখানে সর্বদাই কারেন্ট ধ্রুবক, কিন্তু এখানকার ভোল্টেজ কত? VA VB, VB VC, VC VD। প্রত্যেকের ক্ষেত্রে কারেন্ট কত? I। এর ক্ষেত্রে I, সবার ক্ষেত্রে I, কিন্তু এর ক্ষেত্রে বলছে I1, এর ক্ষেত্রে I2, এর ক্ষেত্রে I3। কিন্তু এই দুই প্রান্তের ভোল্টেজ কত? VA VB। এই দুই প্রান্তের ভোল্টেজ কত? VA VB। এই দুই প্রান্তের ভোল্টেজ কত? VA VB। তাহলে এখানে কি ভোল্টেজটা ধ্রুবক? ওখানে এটার ক্ষেত্রে কি প্রবাহ ধ্রুবক, এটা কি ভোল্টেজ ধ্রুবক। তাই এটাকে বলা প্রবাহ। দ্যাট মিনস প্রবাহ মানে কি? Q/T, দ্যাট মিনস আধান। তাহলে শ্রেণীর সমবায়কে আধানের সংরক্ষণ সূত্র বলা হয়, কারণ আধান নষ্ট বা সৃষ্টি হয় না। শ্রেণীর সময়ের মধ্যে জল কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকে না, বা আধান গিয়ে কোথাও দাঁড়িয়ে থাকে না, নষ্ট হয় না, সৃষ্টি হয় না। সো শ্রেণীর সময়ের অপর নাম বা শ্রেণীর সমবায়কে কিসের সূত্র মেনে চলে? যে আধানের সংরক্ষণ সূত্র, দ্যাট মিনস তোমার হচ্ছে গিয়ে কারেন্টের সূত্র মেনে চলে, বা চার্জ কনজারভেশন ল। এটা কোথায় থেকে? এটাকে বলা চার্জ কনজারভেশন ল বা আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। এটা কি হয়? দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল মানে কি? এক ধরনের শক্তি, বিভব। তাহলে দুই প্রান্তের মধ্যে শক্তি, তাহলে কি হয়? এটাকে বলে শক্তির সংরক্ষণ সূত্র। এটাকে শক্তি সংরক্ষণ করতে হবে, কারণ এখানে পোটেনশিয়াল, এখানে পোটেনশিয়াল সমান। আচ্ছা, এই বিষয়টাকে একটু ফিজিক্যালি ভাবা যাক, ঠিক আছে? ফিজিক্যালি ভাবা যাক, ফিজিক্যালি ভেবে আমরা বিষয়টা দেখি কি আসে। আমি বললাম তিনটি পাইপ, এটা তিনটি পাইপ R1, R2, R3। আগে যেরকম তিনটি পাইপ ছিল, ঠিক সেই তিনটি পাইপকে আমরা এবার কি করলাম? একটার পিছনে আর একটা, তার পিছনে আর একটা, এরকম যুক্ত করিনি, তিনটাকে পরপর। তার মানে একটি রাস্তা, ধরেন এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এইদিকে জলের লেভেল অনেকটা বেশি, এদিকে জলের লেভেল একটু কম। তাহলে কি এদিকে জলের লেভেলটা উঁচু, এদিকে জলের লেভেলটা নিচু। তাহলে আমরা কি করলাম? এখানে তিনটি পাইপ দিয়ে, এখানে একটা পাইপকে আমরা বসালাম, এখানে একটা পাইপকে আমরা বসালাম, এখানে একটা পাইপকে বসালাম, তিনটি পাইপকে আমরা এইভাবে বসালাম। তিনটি পাইপকে, এটার নাম R1, এটার নাম R2, এটার নাম R3। এরকম মানে কি? মানে এদিকে যে জলের চাপ, সেই জলের চাপ এর ক্ষেত্রে যায়, এর ক্ষেত্রে যায়, এর ক্ষেত্রে তা জলের চাপ এর ক্ষেত্রে সমান, কারণ একটাই জায়গায়। কারণ এটা কি জলের চাপ মানে এটা পোটেনশিয়াল। আগে কি ছিল? এর পিছনে এটা ছিল, তার পিছনে এটা ছিল। এবার কিন্তু সেরকম না, তিনজন কি একই দিকে আছে, আবার তিনজন একই দিকে আছে, তাহলে সমান্তরাল সময় এটা। তাহলে R1, R2, R3। এবার একটা বিষয়টা হচ্ছে কি বলতো,
যে এখানকার ভোল্টেজ সাপোজ ধরো ভিএ, এখানকার ভোল্টেজ ভিবি, মানে জলের লেভেল একদিকে উঁচু একদিকে নিচু। এবার তোমাকে যদি আমি কোশ্চেন করি, আচ্ছা বলো তো কোন পাইপটি দিয়ে জলের স্পিড বেশি হবে, মানে কোন পাইপটি দিয়ে জল বেশি জোরে যাবে? তোমাদের উত্তর হবে কি স্যার? পাইপ 2 নম্বর দিয়ে। যদি তোমরা আমার সামনে থাকতে আমি কোশ্চেন করতাম, তোমরা ম্যাক্সিমাম জন, এবং তোমরা নিজেরা ভাবো এবং সেটাই তোমরা বলতে, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস, কারণ আমি এটা দেখেছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতো যে স্যার এটার মধ্যে জলের স্পিড বেশি হবে। কিন্তু না, জলের স্পিড এটা দিয়ে সব থেকে বেশি হবে। কেন? আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। সিম্পল উদাহরণ কি? ধরে নাও আমরা 3 জন, 2 জন স্টুডেন্ট এবং আমি ফরাক্কা ব্যারেজে গেলাম। ফরাক্কা ব্যারেজে গিয়ে একটা গেট পুরো তুলে দিলাম, একটা অর্ধেক তুলে দিলাম, আর 2টো গেট একদম বসানো আছে একদম, তাও ফাঁক ফোকর দিয়ে একটু জল বেরোচ্ছে। ফাঁক ফোকরটা হচ্ছে এটা অর্ধেক তুলে দিয়েছি, এটা পুরোপুরি তুলে দিয়েছি। যে বেশি তর্ক করছে তাকে বললাম তুমি ওই বড় গেটটার পাশে গিয়ে দাঁড়াও, জলের মধ্যে গিয়ে দাঁড়াও, ও হচ্ছে তার থেকে কমটা গিয়ে দাঁড়াক, আমি যে ছোটোটার কাছে দাঁড়াই, কারণ আমি তো বলছি যে এর মধ্যে জলের স্পিড কম, তোমরা তো বলছো না জলের স্পিড এখানে বেশি, তাহলে তুমি কি করো? আমি স্পিড বেশি স্পিডে গিয়ে দাঁড়াই, তোমরা কম স্পিডে গিয়ে দাঁড়াও। তা জলের স্পিড কোথায় বেশি হবে? জলের স্পিড এটাতে বেশি হবে, কারণ তোমরা ফরাক্কা ব্যারেজের কথা ভেবে দেখো যে একটা গেট তুলে দিলে জলের স্পিড কতটা বেড়ে যায়, আর এমনি যে ফাঁক ফোকর দিয়ে জল বেরোয় সেটাতে তার স্পিড কতটা। কারণ হচ্ছে গিয়ে এখানে যার যেরকম পরিবহন ক্ষমতা সে তত বেশি চলে। এবার তার মানে কি? তার এবার প্রশ্ন হচ্ছে এ কেন কম স্পিডে যাচ্ছে? আরে বাবা, বিষয়টা হচ্ছে এর তড়িৎ পরিবহন বা জল পরিবহন বা আধান পরিবহন ক্ষমতা কম, এর রোদ বেশি, এর জল যেতে পারে, জল দেওয়ার রাস্তা থেকে বেশি বুঝতে পারে, তাহলে কি যাবে? রোদ কম, এই রোদ একটু আর একটু বেশি, তাতে এটা বেশি, তাহলে কি যা রোদ বেশি তার মধ্যে তড়িৎ প্রবাহ কম। আমরা জানতাম যে আর প্রপোর্শনাল টু 1/a, ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফল যত হবে তার রোদ তত, যার ক্ষেত্রফল বেশি হবে তার রোদ তত কমে যাবে, ক্ষেত্রফল যত বেশি রোদ তত কম, রোদ তত কম মানে প্রবাহ বেশি। হ্যাঁ, কারণ ভি ইজ ইকুয়ালস টু IR, তাহলে I ইজ ইকুয়ালস টু V/R, তাহলে I প্রপোর্শনাল টু 1/R, তাহলে I এর সঙ্গে প্রবাহ, রোদ যদি কম হয় তাহলে প্রবাহ বেশি হবে। তাহলে এই হচ্ছে তোমাদের বিষয়। তার মানে এই 3টি প্রান্তকে একটা বিন্দুতে, এই 3টি প্রান্তকে একটা, কিন্তু একে কিন্তু আমরা বেশি চাপ দিয়েছি জলের, কিন্তু জলের লেভেল কিন্তু এখানে বেশি চাপ দিচ্ছে তার নয়, এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই, সবার কিন্তু জলের চাপ সমান। তাহলে কি থেকে, তাহলে যে যেরকম বেশি নিয়ে যেতে পারবে, যার যেরকম অ্যাবিলিটি, যার যেরকম মানে তোমার ইমিউনিটি, সে সেরকম ভাবে নিয়ে যাবে। তাহলে এই 3টি পয়েন্ট একই লেভেলে আছে, এই 3টি পয়েন্ট একই লেভেলে আছে, কিন্তু যার যেরকম ক্ষমতা সে সেরকম নিয়ে যাবে। তাহলে এটা কি হয়? এই 3টি পয়েন্ট যত সেম পয়েন্ট, এই 3টি পয়েন্ট যত সেম পয়েন্ট, তাহলে সবার ক্ষেত্রে সেম পয়েন্ট এখানেও এবং এখানে, এখানেও এবং এখানেও, এখানে এবং এখানে, তাই এটাকে বলা হয় ভোল্টেজ বা বিভব বা শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। আচ্ছা, এবার তাহলে কি হবে? জলের আধান কম বেশি যাবে, জল বেশি বা কম যাবে। এখানে জল বলতে কি আই মানে কি? আই মানে Q/T, প্রতি একক সময় এই ব্যাগটি জল বেশি নিয়ে যাবে, এই ব্যাগটি কম নিয়ে যাবে, তার থেকে এটা বেশি নিয়ে যাবে, অ্যান্ড এক্সেট্রা। তাহলে বিভিন্ন সময়ের মধ্যে তড়িৎ পরিবহন, দ্যাট মিনস আধান কম বেশি থাকে, ফলে এরকম সূত্রটা আপডেট হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে ওহমের সূত্র অনুসারে, ওহমের সূত্রানুযায়ী কি লিখবো? R1 রোধের ক্ষেত্রে কি দুই প্রান্তের ভোল্টেজ কত? VA মাইনাস VB। এই প্রান্ত রোধের মধ্যে প্রবাহ কত? I1। রোধ কত? R1। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, তার আগে আমি এটা বলছি, এটা ইকুয়েশন নাম্বার 1 না, এটাকে আমরা একটু সাদা একটু। তাহলে আমরা লিখতে পারি যে I1 ইজ ইকুয়ালস টু VA মাইনাস VB বাই R1। এটা নাম ইকুয়েশন 1। আমরা এটাকে এখানে লিখতেই পারি যে I1 সমান সমান। আরেকটা জিনিস দেখো, এই 3 জন মিলে যতটা পরিমাণ জল নিবে ততটা পরিমাণ জল বের করবে। তাহলে এখানে যে আই কারেন্ট যাবে সেই আই কারেন্ট এখানে বেরোবে, কারণ এখানে তো কোনো ওয়েট করার কোনো রাস্তা নেই, এখানে তো অন্য কোনো রাস্তা নেই, জলটা বেরিয়ে ওদিকে যাবে। তা 3 জন মিলে এই যতটুকু জল নিবে ততটুকু জল এখানে ছাড়বে, যতটুকু জল নেবে ততটুকু জল এখানে ছাড়বে, একক সময় এই যতটুকু জল ছাড়বে, কারণ মাঝখানে ফাঁকা নেই। তাহলে কি 3 জন মিলে যতটা পরিমাণ জল রিসিভ করবে ততটা পরিমাণ জল ইমিট করবে, অর্থাৎ এখানে জলের কোনো রকম, যতটা গ্রহণ করবে ততটাই বর্জন করবে, অর্থাৎ জলের পরিমাণের কোনো রকম চেঞ্জ হবে না, অর্থাৎ যে পরিমাণ আদানটা আসলো সেই আদানটাই বা যে প্রবাহটা আসলো সেই প্রবাহটাই বেরিয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? যে অ্যাকচুয়ালি যে টোটাল কারেন্ট I সমান সমান কি? টোটাল কারেন্ট I সমান সমান তিনটি জানাদের প্রবাহ I1 প্লাস I2 প্লাস I3। এখানে ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আমরা যেটা কাজে লাগবে। আচ্ছা, তো এটা হলো একটা। R2 রোধের ক্ষেত্রে
R2 রোধের ক্ষেত্রে কি হবে, আমরা লিখতে পারি এটার ক্ষেত্রে কি হবে যে VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু I2 R2। ওহমের সূত্র অনুযায়ী আমরা VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু I2 R2 লিখতে পারি। তাহলে এখানে কি আসলো যে I2 ইজ ইকুয়ালস টু VA মাইনাস VB বাই R2, ইকুয়েশন নাম্বার 3। এবং R3 রোধের ক্ষেত্রে R3 রোধের ক্ষেত্রে কি যে VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু I3 R3 বা I3 ইজ ইকুয়ালস টু VA মাইনাস VB বাই R3, ইকুয়েশন নাম্বার 4। আরেকটা বিষয় আছে, তুল্য রোধ আমরা কি বলেছিলাম আরপি বা প্যারালাল। যদি বলা হয় যে আমরা এবার কি বললাম যে না এতগুলো পাইপ আমাদের দরকার নেই, ফরাক যে এতগুলো গেট আমাদের দরকার নেই, কাদের গেট একটা করে যেটাকে আমরা নিজের ইচ্ছা মতো তুলতে পারি নামাতে পারি, যেরকম আমরা সুইচ অন করে এতটা পার্সেন্ট জল বেরোবে, এত পার্সেন্ট কমবে, মানে অতগুলো গেট দরকার নেই, একটাই গেট করো। যে গেটটা কাজ কি যে 3 জন মিলে যে জলটা বাধা দিয়েছিল বা 3 জন মিলে যে জলটাকে কন্ট্রোল করেছিল সেটা যেন একটাই কাজ করে। এই 3 জন মিলে যে কাজটা করবে সেই কাজটা যদি একজন করে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো যে তুল্য বর্তনী রোধ যদি আমরা বলি আরপি, যার কাজ এই 3 জনের তুল্য, তাহলে আমরা কি বলতে পারি যে 3 জনের যদি তুল্য হয় তাহলে 3 জন একই ভোল্টেজে অ্যাপ্লাই করবে, একই ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। এটা বি প্লাস মাইনাস, এটা এ, এটা বি, এদিকে আই কারেন্ট আসলে এখানে আই কারেন্ট বেরোবে, মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা 3 জন মিলে একই ঘটনা এখানে ঘটেছে, তাহলে কি আসলে এখানকার পোটেনশিয়াল VA, এখানকার পোটেনশিয়াল VB। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল তুল্য রোধের ক্ষেত্রে বা তুল্য রোধের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু I, মানে এখানে আই প্রবাহ যাবে, কারণ এখানে যে প্রবাহটা 3 জন নিয়ে গিয়েছিল সেই প্রবাহটা এবার একাই নিয়ে যাবে, সেই প্রবাহটাকে এই প্রবাহটা I, তাহলে I ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা I ইজ ইকুয়ালস টু সরি I RP বা I is equals to VA minus VB by RP, equation number 5. So আমরা I1, I2, I3 এবং I এর মান যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে কি পাবো? So put the value of I1, I2, I3 and I in equation 1। 1 নম্বর ইকুয়েশন যদি আমরা বসিয়ে দেই তাহলে কি পাবো সেটা আমরা একটু দেখব কি আসে। সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাবো যে আমরা কি জানতাম সেই সমীকরণটা হচ্ছে তোমার I is equals to I1 plus I2 plus I3 বা এখানে I1টা কত, I কত যে VA minus VB by RP is equals to I1 কত VA minus VB by R1, এটা কত VA minus VB by R2, এটা কত যে VA minus VB by R3 বা VA minus VB by RP is equals to VA minus VB আমি কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো 1 by R1, 1 by R2, 1 by R3, VA minus VB আমি কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো 1 by RP is equals to 1 by R1, 1 by R2, 1 by R3. This is the mathematical formula of parallel combination of Ohm's law. So এটা তো ম্যাথমেটিক্যাল ফর্মেশন। এখানে আমরা এনটা বাড়ালে আরো এন তম পেত, সেখানে ডট 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 আর এন আসতো, তাহলে আমরা এন তম ক্ষেত্রে আমরা কি পেতাম, এন তম ক্ষেত্রে এনটি রোধ দিয়ে পরপর যুক্ত করতাম, তাহলে আমরা কি পেতাম যে 1 বাই আরপি সমান সমান 1 বাই R1
1/r2 1/r3 ডট 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 1/rn। তাহলে আমরা এখানে কি লিখতে পারতাম, এটাকে আমরা লিখতে পারতাম যে সামেশন অফ i is equals to 1 to i is equals to n 1/ri। তাহলে এরকম করতে আমাদের ডিসক্রিট হিসেবে লিখতে হতো, সেটাকে আমরা বলতে পারতাম যে 1/rp, বা rp কত বলতো, rp সমান হচ্ছে তোমার 1 সামেশন অফ যদি আমরা এটাকে বের করে দিলে কত হবে, i is equals to 1 to i is equals to n 1/ri। এটা তো আমাদের দরকার নেই, আমরা n তম ক্ষেত্রে আমরা এটাকে জেনারেলাইজ লিখতেই পারি, অসুবিধা নেই। তো ওদের নিয়ে তো বিষয়টা হচ্ছে কি, এদের সাহায্যে মানে এদেরকে কাজে লাগিয়ে আমরা তুল্যরোধ, হ্যাঁ তুল্যরোধ, ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো যাই হোক, তো এদেরকে কাজে লাগিয়ে আমরা এই যে তুল্যরোধকে কাজে লাগিয়ে আমরা সমান্তরাল সমবায় এবং শ্রেণীর সমবায়কে কাজে লাগিয়ে মিশ্র সমবায়, আগামী দিন একটু এমনিতে বলবো, ওটা প্রমাণ নেই, এবং আগামী দিন এখানকার কিছু ম্যাথামেটিক্স আমরা করব, তারপরে আর কি কি টপিকস আছে একটু জেনে নেব, কারণ আমার তো কাছে বই নেই, কারো একজনের কাছে জেনে নেবো যে কী কী টপিকস রয়েছে, শুধুমাত্র আমাকে টপিক্সটা বললেই হবে, আমি তারপরে তোমাদের নেক্সট ক্লাসে আসবো। সো থ্যাংক ইউ, একটু ভালো করে দেখো, বুঝতে পারবে, চাপ নেওয়ার কোনো কারণে সিম্পল জিনিস, এটা 1 to 8 বাচ্চাদের জিনিস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।